সুইস ব্যাংকে অস্বাভাবিক হারে কমছে বাংলাদেশিদের আমানত। এক বছরে 10,500 কোটি টাকা তুলে নেওয়ার পর 2023 সালেও বিস্ময়কর গতিতে তুলে নেওয়া হয়েছে টাকা। গত বছর প্রায় 65% অর্থ কমেছে। এ বিষয়ে আমরা পর্যালোচনা শুনব। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সহ সভাপতি ডক্টর জামাল উদ্দিন আহমেদ। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর জামাল, আসলে এমন কি প্রেক্ষাপট বা কারণ তৈরি হলো যে সুইস ব্যাংক থেকে রাতারাতি আসলে অর্থ তুলে নেওয়ার মতো এই ঘটনাটি ঘটছে? টাকা আসারের যে নিষেধাজ্ঞা ইন্টারন্যাশনাল এজেন্সি বলে, এগুলোর কারণে হয়তো এটা হয়েছে। এটা নিরাপদ মনে করতেছে না। সুইজারল্যান্ডে আপনার গত এক বছরের ভিতরে একটা ব্যাংক আপনার বন্ধ হয়ে গেছে এবং এটা মার্চ করে আরেকজনের সাথে মার্চ হয়ে গেছে আরেক ব্যাংক। তো এই সমস্ত কারণ হয়তো থাকতে পারে যে তারা নিরাপদ মনে করতেছে না যে টাকা সুইজারল্যান্ডের উপরে ইন্টারন্যাশনাল এজেন্সি গুলাও কিন্তু সুইজারল্যান্ডের যে আগে যে সিক্রেসি, সেই সিক্রেসি লয়ের উপরে এবং ডিসক্লোজারের জন্য পাবলিক ডিসক্লোজারের জন্য প্রেশার আছে। সেই কারণে হয়তো এদের নাম আসবে এই ভয়ে হয়তো মানুষ যারা অবৈধভাবে টাকাটা পাচার করছে ওনারা সেই টাকা স্থানান্তর এবং যেগুলা কান্ট্রি আছে সেগুলোতে হয়তো এটা যদি বাংলাদেশে আনতো এক ধরনের বাংলাদেশের সুবিধাই, ঠিকানা আসলে তারা বাইরে নিয়ে যাচ্ছে। তার মানে কি এই সমস্ত লোক আনা দিচ্ছে না, এগুলো তারা বাইরে রাখতে নিরাপদ। এই কারণে তারা অন্য দেশগুলোকে নিরাপদ যেগুলো আছে এখন সেগুলোকে আগে 100 সুইজারল্যান্ড একটা নিরাপদ জায়গা ছিল, এখন কিন্তু এই নিরাপত্তার মনে ইন্টারন্যাশনালি দেখা গেছে যে মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে টাকা রোজগার করে সুইস ব্যাংকে জমা। পৃথিবীর যত শরীর শাসক আছে প্রত্যেকের কিন্তু আপনার এই টাকাগুলা জমা করার পরে সেই টাকা তারা ফেরত আনার জন্য যখন চেষ্টা করতে হওয়ার পর তখন কিন্তু আপনার দেখা গেছে যে এই টাকা আনতে কিভাবে, এটা হলো যে সে তাদেরকে নমিনি ডিক্লেয়ার করছে, তাদেরকে আবার এখান থেকে ট্যাক্সের যে ক্লিয়ারেন্স, কিছু যে হোয়াইট মানি, এটা প্রমাণ করতে হবে। যে কারণে তারা আপনার ওই পদ্ধতি অ্যাভয়েড করার জন্য যদি কোনো রকমের নিষেধাজ্ঞার মধ্যে পড়ে তখন তারা অন্য সেফ কান্ট্রিতে নিয়ে এটাই কারণ দেশে আনতো, দেশে আনলে তো দেশের যে প্রেসক্রাইব রুলস এন্ড রেগুলেশন আছে সে অনুযায়ী তারা বিদেশি ইনভেস্টর হিসেবে এখানে ট্রিটমেন্ট পাইতো। সেখানে আপনার প্রসেসিং জোন নামের স্পেশাল ইকোনমিক জোন বিভিন্ন সেক্টরে গভর্নমেন্ট আমাদের সরকার বিদেশ থেকে ঋণ নিয়ে বিভিন্ন প্রজেক্ট গুলা করছে। এই প্রজেক্ট গুলা যদি বাংলাদেশি অরিজিন তাদের টাকা বিদেশে আছে অবৈধভাবে বা বৈধভাবে যোগাযোগ ধরে আছে, এটা কিন্তু আবার অনুযায়ী দেশে থেকে থাকে আমি এই ইনভেস্টমেন্টে কিন্তু কাজে লাগাই, তাহলে এই দেশের মানে বেকার যুবকদের কাজকর্ম হবে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের এক্সপোর্ট এরিয়াতে হয়তো কিছু নিষেধাজ্ঞা বা চাপ থেকে হয়তো তারা টাকা উত্তোলন করছেন, কিন্তু এই যে বিপুল পরিমাণ অর্থ, এই অর্থের গন্তব্য আসলে কোথায়? এই যে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করা হচ্ছে, এইসব অর্থের গন্তব্য আসলে কোথায়? এর গন্তব্য তো ডেস্টিনেশন চেঞ্জ। ডেস্টিনেশনটা এখন আপনি যে দেশে সেফ মনে করছেন সেখানে রাখলেন, এরপরে যদি এটা একটু বিপজ্জনক হয়ে থাকে
রিস্ক বেড়ে যায়, তখন আপনি ওখান থেকে সরাই আরেক জায়গায় নেন। এটা তো কতগুলা এজেন্সি আছে, এবং সেই এজেন্সি গুলা থেকে তারা রিপোর্ট নেয় যে এই দেশের রিপোর্ট কিরকম, এখন এখানকার ব্যাংকিং ব্যবস্থা নিরাপদ থাকে, বিদেশিদের যে ডিপোজিটের উপরে রিস্ক আসছে, যখনই তারা এই রিস্ক থাকে তখন এখান থেকে অন্য ডেস্টিনেশন, সেটা যারা এই কাজটা করে তারা এটা এই সমস্ত কাজে পারদর্শী, তাদের খোঁজ খবর আছে, এই জগতের সাথে তাদের উঠা বসা, সেই উঠা বসার মধ্য দিয়ে তারা কিন্তু এই নলেজটা অ্যাকোয়ার করছে। সে নলেজ অ্যাকোয়ার করার মধ্য দিয়ে গরিব দেশ যেমন বাংলাদেশ থেকে যারা টাকাগুলা পাচার করছে, এরা তো নিশ্চয়ই তার আইদার ইলিগালি ইনকাম করছে অথবা ব্যাংকের টাকা, ব্যাংক থেকে লোন নিয়ে এই টাকা বিদেশে পাচার করছে। সেটা করলে সে তো উনি ফেরত আনার জন্য তো আর পাচার করেন নাই, যদি ওখানে একটা দৌড়ানি খায় ওই দেশের আইন কানুনের কারণে, সেক্ষেত্রে তারা ওই দেশ থেকে চেঞ্জ করে অন্য লোকেশন ফিক্স করবে। এটার কিন্তু ওই ধরনের দালালরাও আছে, যে পদ্ধতিতে ওনারা বাংলাদেশ থেকে এই টাকাগুলো নিয়েছে সেই পদ্ধতিতেই ওই দেশেও তাদের কনসালটেন্ট আছে। সেই কনসালটেন্টরা অ্যাডভাইস দেবে এখন অমুক জায়গায় X7, এই অমুক জায়গায় নিরাপদ জায়গা, এখানে রাখলে। ডক্টর জামাল, আরেকটি বিষয় একটু সর্বশেষ জানতে চাই টাকা পাচার নিয়ে। আপনারা কিন্তু বাজেটের আগে এক ধরনের সংবাদ সম্মেলন করেছিলেন এবং বলেছিলেন যে অর্থ পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, গত 50 বছর ধরেই কিন্তু হচ্ছে। এই অর্থ পাচার বন্ধের আসলে চ্যালেঞ্জ এই মুহূর্তে কি, এবং এসব অর্থ ফিরিয়ে আনা সম্ভব কিনা? এটা সম্ভব, বাট এসে সদিচ্ছা থাকতে হবে, রাজনৈতিক সদিচ্ছা থাকলে এটা আনা সম্ভব। ফিলিপাইন ইজ দি এক্সাম্পল। মার্কোসের টাকা, তারা মার্কোস যখন পতন হয়, উনি যখন এই দেশ থেকে ওই দেশ ছেড়ে চলে যান, তখন আপনার মার্কোসের যে টাকা, এটা বাইর করতে তাদেরকে অনেক সময় লাগছে, প্রায় 19 বছরের মতন। এশিয়ার মধ্যে প্রথম ফিলিপিন এটা সাকসেস স্টোরি বিল্ড আপ করছে, 19 বছর লাগছে। তো সেই ক্ষেত্রে এটা টাইম বাউন্ড, এক্স্যাক্টলি শর্ট টার্মের ভিতরে কোনো আশা ভরসা করা যায় না, যদি তার যে নিয়েছে তার সদিচ্ছা না, তাহলে যিনি পাচার করছেন উনি তো আর ফেরত আনার জন্য পাচার করেন না, ওনারা যত সুযোগই দেন উনি এটা নিবে না। হিস্ট্রিক্যালি দেখা গেছে যে আপনার 1984 সালে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ, তখন আপনার মার্শাল্লাহ চলাকালীন সময়ে উনি একটা এই কালো টাকা সাদা করেছেন লার্জার স্কেল, এবং উনার ওই সময় প্রায় 1400 থেকে 1500 কোটি টাকা কালেকশন হয়েছে, যেটা হচ্ছে হাইয়েস্ট রেকর্ড। এরপরে যে সমস্ত স্টেপগুলো নেওয়া হয়েছে বাংলাদেশে এই পাচার করা টাকা ফেরত আনার ব্যাপারে, এটা কিন্তু খুব সাকসেস স্টোরি হয়ে আনে নাই। ডক্টর জামাল, অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য।